বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমটি বিল্লাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। এই মুহূর্তে আলোচনা শুরু করব ক্যালকুলাস 1 নিয়ে। ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 1 ফাংশন, ডোমেন, রেঞ্জ অ্যান্ড গ্রাফস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধারাবাহিকভাবে অবশ্যই তোমাদের এই ক্যালকুলাস 1 কোর্সটি বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল এবং পরীক্ষায় কমন উপযোগী করে কিভাবে পড়ানো যায় সেই পরিকল্পনা নিয়েই তোমাদের এই কোর্সটি শেষ করার পরিকল্পনা নিয়েছি। তো আসো আমরা ক্লাসটি শুরু করি। ক্যালকুলাস বিষয়টি দুইটা পার্ট, একটা হলো ডিফারেন্সিয়াল আর একটা হলো ইন্টিগ্রাল। এই কোর্সটি তোমার অনার্স মেজর, নন মেজর, ন্যাশনাল ইউনিভার্সিটি এবং আমাদের দাবি অধিভুক্ত 7 কলেজ এর শিক্ষার্থীদের, আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির বিএসসি ফার্স্ট কোর্সের স্টুডেন্টদের, বিভিন্ন প্রফেশনাল কোর্সের গণিতের স্টুডেন্টদের, অর্থাৎ বিভিন্ন প্রফেশনাল কোর্সের সাথে যে গণিতের বিষয়গুলো যুক্ত আছে তার মধ্যে ক্যালকুলাস অন্যতম। এরপর আমাদের শিক্ষক নিবন্ধন যে লিখিত পরীক্ষাটা হয়, অর্থাৎ সহকারী শিক্ষক এবং প্রভাষক গণিতের যে লিখিত পরীক্ষা হয়, উভয়ের সিলেবাসের অন্তর্ভুক্ত। এছাড়াও আরও বিভিন্ন কোর্সের সাথে এই বিষয়টি সম্পর্কযুক্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন যে ক্লাস পরিচালনা করব এটা অবশ্যই আমাদের এই যে উভয় ভাষণ, অর্থাৎ বাংলা ভাষণ, ইংলিশ ভাষণ, উভয় ভাষণের উপযোগী করে আমি ক্লাস পরিচালনা করব। এই জন্য ভাষণ জনিত চিন্তা মাথা থেকে বাদ দিয়ে মনোযোগের সহিত আগে আমার ক্লাস শুরু করার তোমাদেরকে পরামর্শ দেওয়া হলো। আমি প্রথমেই তোমাদের সাথে ফাংশনের ডেফিনেশন নিয়ে কথা বলবো। ফাংশনের ডেফিনেশন প্রথমে আমি তোমাদের বই থেকে একটা ডেফিনেশন দেব, বইয়ের বিষয়টা ধারণা দিয়ে তারপরে আমি আমার মতো করে বিশ্লেষণ করে তোমাদেরকে ফাংশন এবং ফাংশন কখন হয় কখন হয় না এই বিষয়টাকে প্রথমে তোমাদেরকে আমি ফোকাস করব। ফাংশন কখন হয় না সেটা যদি তুমি বুঝতে পারো, কখন ফাংশন হয় সেটাও তুমি ক্লিয়ার হয়ে যাবে। তার আগেই যেহেতু আমি বই থেকেই আলোচনাটা ধারাবাহিকভাবে করবে, জন্য বইয়ের ডেফিনেশনটা আগে তোমাদের সাথে ডিসকাস করব। বুঝলেও সমস্যা নাই, না বুঝলেও সমস্যা নাই বইয়ের ডেফিনেশনটা, কারণ হলো বিস্তারিত আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। এই ডেফিনেশনটা প্রথমে আলোচনা করি। ইফ এ ভেরিয়েবল y depends on a variable x, যদি একটি চলক y ডিপেন্ডস নির্ভর করে on a variable x, একটি ভেরিয়েবল বা একটি চলক x এর উপর ইন এ সাচ ওয়ে, এমন ভাবে। তাহলে বাংলায় যদি আমি বলি, বাংলায় তুমি যদি ডেফিনেশনটা লিখতে চাও তুমি কিভাবে লিখবে? তুমি লিখবে হলো একটা ভেরিয়েবল y যদি একটি ভেরিয়েবল x এর উপর এমন ভাবে নির্ভর করে যে দ্যাট ইচ ভ্যালু অফ x, অর্থাৎ ইচ ভ্যালু অফ x, প্রতিটি মান কার x এর, ডিটারমিনস নির্ণয় করে, ডিটারমিনস অর্থ নির্ণয় করে এক্স্যাক্টলি ওয়ান ভ্যালু অফ y, then we say that y is a function of x। তখন আমরা বলি কি, দেখো এখানে আমাদের এই ডেফিনেশনটার মধ্যে একটা ইম্পর্টেন্ট কথা হলো এই যে এখান থেকে ইচ ভ্যালু অফ এক্স ডিটারমিনস নির্ণয় করে এক্স্যাক্টলি এ ওয়ান ভ্যালুস। এই কথাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এক্স্যাক্টলি ওয়ান ভ্যালু অফ ওয়াই, অর্থাৎ এক্স এর প্রতিটি মান নির্ণয় করে এক্স্যাক্টলি ওয়ান ভ্যালু অফ ওয়াই, ওয়াই এর একটি নির্দিষ্ট মান নির্ণয় করে। দেন উই সে দ্যাট, তখন আমরা এই ওয়াইটাকে বলি ইজ এ ফাংশন অফ এক্স। ওয়াইটা হলো
তখন আমরা বলি যে এক্স এর ফাংশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে মূল কথাটা দাঁড়ালো কি, এখানে আমাদের আলোচনায় যা বের হয়ে আসলো, আমি যদি বাংলায় তোমাদেরকে বলি লিখে দিলে লিখে দিতে পারি, অথবা আমি বলি তোমরা লিখে নিও যে একটি স্বাধীন চলক, একটি চলক ওয়াই যদি অপর একটি চলক এক্স এর উপর এমনভাবে নির্ভর করে যে এক্স এর প্রতিটি মানের জন্য ওয়াই এর একটি নির্দিষ্ট মান নির্ণয় হয়, তখন ওয়াইটাকে এক্স এর ফাংশন বলে। এটা তুমি বাংলায় লিখতে পারো। এখন যদি তুমি আমাকে বলো স্যার আপনি তো ডেফিনেশনটা বাংলায় লিখে দিলেন না, তো আমি ইংলিশ থেকে বাংলায় কিভাবে লিখবো, তাহলে তোমাকে বলবো যে তুমি আরেকবার আমার কথা শুনো, তারপর তুমি নিজেই লিখতে পারবে। আমি বোঝানোর স্বার্থে বা আমার লেখা সুবিধার্থে আমি ইংরেজিতে লিখেছি। আমি আগে বলেছি আমি উভয় ভাষণের জন্য ক্লাসটা কিন্তু পরিচালনা করতেছি, অতএব এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব হেজিটেশন ছড়ানোর কোনো কিছুই নাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের মূল কথাটা হলো যে আমরা নর্মালি আমাদের আলোচনায় আমরা যখন কাজ করি বা নর্মালি আমরা এক্সটাকে স্বাধীন চলক বলি, ওয়াইটাকে তার উপর অধীন বা নির্ভরশীল চলক বলি। অর্থাৎ এক্স চলকের মানটা আমরা ইচ্ছা খুশি নিয়ে ওয়াই চলকের মানটা যেহেতু বের হয়, এই জন্য ওয়াইটা হলো এক্স এর উপর অধীন। এখন মূল কথাটা হলো এই যে এক্স এর প্রতিটি মানের জন্য ওয়াই এর যদি এক্স এর প্রতিটি মান, এই কথাটা প্রতিটি শব্দটা একটু পরে দেখবে, এটার বিস্তারিত আমি আলোচনা করব। প্রতিটি মানের জন্য এটা কিন্তু আমাদের খুব একটা ভাইটাল ওয়ার্ড, একটু পরেই কাজে লাগবে। ফাংশন কখন হয় কখন হয় না সেটা বোঝার জন্য ইচ ভ্যালু অফ এক্স, এক্স এর প্রতিটি মানের জন্য ডিটারমিন্স নির্ণয় হয় এক্স্যাক্টলি ওয়ান ভ্যালু, নির্দিষ্ট মান, নির্দিষ্ট একটা মান কার, ওয়াই এর। এক্স এর প্রতিটি মানের জন্য ওয়াই এর নির্দিষ্ট একটি মান নির্ণয় হয়, তখন ওই ওয়াইটাকে আমরা এক্স এর ফাংশন বলি। আর এটাকে আমরা এক্সপ্রেস করি, যখন আমরা এটাকে এক্সপ্রেস করতে চাই ধরো, তখন আমরা এটাকে এইভাবে প্রকাশ করি। ইফ, যদি আমরা কনসিডার বিবেচনা করি, মানে ধরে নিই আর কি, ইফ উই কনসিডার এক্স ইজ তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইনডিপেন্ডেন্ট। দেখো আমরা নর্মালি বলি যে এক্স স্বাধীন চলক, আসলে এটা আমরা কনসিডার করি, আমরা ধরে নিই, ঠিক আছে। উই কনসিডার এক্স ইজ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ভেরিয়েবলকে আর্গুমেন্টও বলা যায়, ভেরিয়েবল, অ্যান্ড ওয়াই ইজ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল of x, then the function express, তখন আমরা ফাংশনটিকে এক্সপ্রেস করি by the equation y equal to f of x। আশা করি কথাটা তোমরা মোটামুটি হলেও বুঝতে পেরেছো। এই যে তখন আমরা এইভাবে প্রকাশ করি, কখন, যখন আমরা নিজেরাই কনসিডার করি বা আমাদের আলোচনায় কনসিডার করে যে এক্স ইজ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স হলো স্বাধীন চলক, অ্যান্ড ওয়াই ইজ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াই হলো নির্ভরশীল, ওয়াই ইজ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অফ এক্স, ওয়াইটা হলো নির্ভরশীল বা অধীন কার উপরে, এক্স এর উপরে। দেন দ্য ফাংশন এক্সপ্রেস, তখন আমরা ফাংশনটাকে প্রকাশ করি বাই দ্য ইকুয়েশন ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। আশা করি তোমরা কিছুটা হলেও বুঝেছো। এই এক্সটাকে বলি আমরা, এই আমাদের এখানে আরো অনেক কথাবার্তা আছে, আমাদের সামনের দিকে হবে। আসলে এটা দ্বারা বোঝাচ্ছে এমন একটা বিষয় যে একটা ফাংশনের এক্স বিন্দুতে তার মানটা হলো ওয়াই, এক্স বিন্দু তার মানটা হবে ওয়াই। কিন্তু এখনই যদি আমি কথাটা বলে ফেলি তোমাদের অনেকের ভিতর প্যাচ লাগতে পারে, তো আমি তোমাদেরকে এখন বিস্তারিত আলোচনা করে মূলত ফাংশনের ডেফিনেশনটা আরো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি। প্রথমে আমরা বোঝার চেষ্টা করবো আসলে ফাংশন জিনিসটা কি। ধরো তোমাদের অত্যন্ত পরিচিত একটা জিনিস নিয়ে আমি একটু কথা বলি। ধরো এটা একটা বৃত্ত, এ হলো তার কেন্দ্র, এটা হলো তার ব্যাসার্ধ আর। তো তোমরা জানো এই বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, বৃত্তের পরিধি হলো তোমার 2π r, যদি ব্যাসার্ধ আর হয়। এখন আমরা পরিধিটাকে যদি ওয়াই দ্বারা প্রকাশ করি, আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু তোমার 2π r। এখন আর এর মানটা ধরো যদি আর কি আর এর মানটা 1 হয়, আমার ওয়াই এর মানটা হবে কত, 2π × 1 সমান 2। আর এর মানটা যদি 2 হয়, ওয়াই এর মানটা আসতেছে 2π × 2, 2 × 4 4π। আর এর মানটা যদি ধরো 5 হয়, আমরা কিন্তু আর এর মানটা ইচ্ছা খুশি নিতেছি, তাহলে ওয়াই এর মানটা আসবে 2π × 10π।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা বিষয় দেখো, মানে আর এর মানটা পরিবর্তন হলে আমার ওয়াই এর মানটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এই জন্য আমরা বলি এই মুহূর্তে এই আলোচনায় আর হলো স্বাধীন চলক, ওয়াই হলো তার অধীন চলক, ওয়াই হলো তার অধীনস্থ। এটাকেই যদি, তার মানে কি আরটা, এই যে আরটা যেভাবে নির্দেশনা দিচ্ছে ওয়াইটা কিন্তু সেইভাবেই কাজ, আরটা যেভাবে মানটা পরিবর্তন হচ্ছে ওয়াইয়ের মানটা ঠিক সেই ওয়ে কিন্তু পরিবর্তন হচ্ছে। তার মানে ওয়াইটা কার কাজ করে, কাজটা কার করে, দ্যাট মিনস আমাদের মূল ক্লু ওয়াইটা কাজ করে হলো আর এর। এই জন্য আমরা এই মুহূর্তে বলতে পারবো এই জিনিসটাকে, যে যেহেতু ওয়াইটা আর এর অধীনে বসে বসে কাজ করতেছে, আর এ যেভাবে নির্দেশনা দিচ্ছে ওয়াইটা সেইভাবেই কাজ করতেছে, তো আমরা এটা ধরে নিলাম আর কি ওয়াই। তাহলে আমরা এটাকে আমরা এভাবে এক্সপ্রেশন করতে পারবো বা প্রকাশ করতে পারবো যে ওয়াই ইকুয়াল টু এফ আর। এই কথার মানে কি? এই কথার মানে হলো ওয়াই হলো আর এর ফাংশন, ওয়াই হলো আর এর ফাংশন, অর্থাৎ ওয়াই অধীন চলক আর এর স্বাধীন চলকের অধীনে থেকে কাজ করতেছে। আর এই কাজটাই কিন্তু এখানে মূলত মানে কোনো না কোনো একটা ফাংশন ডিল করতেছে, সেটাই হলো ফাংশন। এটা হলো আমি তোমাদেরকে জাস্ট একটা প্র্যাকটিক্যালি উদাহরণ দিলাম। এবার আমরা সমীকরণ দিয়েও বলতে পারি, আমরা তোমরা যেভাবে নিচের ক্লাসে জেনে এসেছো, ধরো আমি যদি এই সহজ ভাষায় একটা সমীকরণ লিখে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 2 বা এক্স প্লাস 1, একেবারে সহজ থেকে নিলাম। তো এক্স এর মান ধরো আমি ইচ্ছা খুশি এক্স এর মান ধরো 1 বসালাম, তাহলে ওয়াই এর মান আসতেছে 1 প্লাস 1 মানে 2। এক্স এর মান 3 বসালাম, ওয়াই এর মান আসতেছে 3 প্লাস 1 সমান হলো 4। এইভাবে আমরা বসিয়ে যেতে পারবো। এই ক্ষেত্রে এক্স হলো স্বাধীন আর ওয়াইটা হলো তার উপরে অধীন। তা আমরা এটাকে বলবো যে যদি আমরা এটাকে ফাংশনের মাধ্যমে প্রকাশ করি, ওয়াই ইকুয়াল টু ওয়াইটাই এফ অফ এক্স আমরা এইভাবে লিখতে পারবো, অর্থাৎ এই ওয়াইটা হলো এক্স এর ফাংশন। তাহলে আমরা লিখতে পারবো এইভাবে, এই ফাংশনটাকে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1। অর্থাৎ আমরা এটাকে যদি দুই ভাবে বিভক্ত করে লিখি, দুই ভাগে, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1 বা এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1। এই হলো আমার ফাংশনের মূলত কোথায় থেকে আসলো এবং ফাংশনের প্রকাশ। এখনো কিন্তু আমাদের মূল ফাংশনের ডেফিনেশনটা ক্লিয়ার করি নাই। আমরা এতক্ষণ এই যে ফাংশনটা কি সেটা জানলাম, কিন্তু ফাংশনটা কি এবং কিভাবে ফাংশনকে প্রকাশ করা হয় সেটা একটু আলোচনা করার চেষ্টা করলাম। ধরো আরেকটা উদাহরণ আমি দিই, এই এক্স ইকুয়াল টু এই ফাংশনে সমীকরণে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 2 আমরা এই f1 ইকুয়াল টু 3, আবার যদি আমরা 2 বসাই f2 ইকুয়াল টু 4, যদি আমরা 3 বসাই f3 ইকুয়াল টু 3 প্লাস 2 হলো 5। এখন এটাকেই যদি আমরা ফাংশনের ফরম্যাটে প্রকাশ করতে যাই, দেখো এই এটাকে আমরা x এবং এটাকেই যদি আমরা fx বলি, তাহলে এই ধরো x এর মান 1 বসানোর কারণে এই fx এর মান আসলো 3, x এর মান 2 বসানোর কারণে আমার এখানে আসলো 4, x এর মান 3 বসানোর কারণে আমার এখানে আসলো 5। তার মানে কি দাঁড়ালো দেখো, x এর মানের সাপেক্ষে fx এর মান আসলো, আর এই fx টাকেই কিন্তু আমরা y বলি। x এর মান থেকে আমার fx টা আসলো, আর তার মানে কি আমরা x থেকে y এ ট্রান্সফার হলাম, x থেকে y এ ট্রান্সফার হলাম, x এর মানের সাপেক্ষে আমরা y এর মান বের করলাম। তো এটাকেই আমরা প্রকাশ করি এইভাবে, fx ইকুয়াল টু y, fx ইকুয়াল টু y বা y ইকুয়াল টু f অফ x। এবার আসো আমাদের ডেফিনেশনে একটা বিষয় বলা ছিল যে এবার ফাংশনের ডেফিনেশনটা আমরা ক্লিয়ার করি। এতক্ষণ আমরা ফাংশন কি এবং তার এক্সপ্রেশনটা কেন এইভাবে করা হয় সেটা আমরা আলোচনা করলাম। এখন এখানে একটা কথা বলা আছে, ইফ এ ভেরিয়েবল y ডিপেন্ডস অন এ ভেরিয়েবল x in such a way that each value of x determines exactly one value of y, then we say that y is a function of x। এই যে এক্স্যাক্টলি ওয়ান ভ্যালু মানে যদি x এর প্রতিটি মান y এর কোনো নির্দিষ্ট মানকে নির্ণয় করে তখন আমরা এটাকে ফাংশন বলি। এই বিষয়টা আমরা এখন একটু ক্লিয়ার করব ডেফিনেশনটা। আমি তোমাদেরকে কয়েকটা চিত্রের আলোকে জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করি। আসো তো দেখো স্ক্রিনের মধ্যে এখানে উপরে লেখা ফাংশনের সংজ্ঞার বিশ্লেষণ। আমি পাশাপাশি তুলনামূলক দুইটা চিত্র উপস্থাপন করেছি। এটাতে লেখা আছে এটা ফাংশন, এখানে লেখা আছে এটা ফাংশন নয়। তো দেখো এখানে দেখো ডোমেন বা এক্স এর মধ্যে আছে এ বি সি,
আর fx এর মধ্যে অর্থাৎ y এর মধ্যে আছে 4 5 9। আমি এখানে দেখালাম যে a থেকে x এর মান a হলে y এর মান 4, এটা হলো ধারণা বা ধরে নেওয়া। x এর মান b হলে y এর মান 5, x এর মান c হলে y এর মান 9। এখানে y সেটে কিন্তু একটা অতিরিক্ত উপাদান আছে। তাহলে আমাদের ফাংশনের যে ডেফিনিশন, x এর প্রতিটি মানের জন্য y এর নির্দিষ্ট মান পাওয়া যাবে। দেখো তো x এর প্রতিটি মান, একটা কথা খুব ভালোভাবে খেয়াল করো, x সেটের এখানে কোনো খালি উপাদান আছে? নাই। আছে? নাই। তার মানে কি x এর প্রতিটি উপাদানের জন্য আমরা কিন্তু y এর নির্দিষ্ট মান পাচ্ছি। x এর কোনো উপাদান এখানে অতিরিক্ত নেই। প্রতিটি মানের জন্য আমরা y এর নির্দিষ্ট মান পাচ্ছি, এজন্য আমরা এটাকে ফাংশন বলতেছি। পক্ষান্তরে এখানে দেখো, এখানেও x এর মানের জন্য y এর নির্দিষ্ট মান আমরা পেয়েছি, কিন্তু সমস্যাটা হলো এই দেখো x সেটে একটা উপাদান আছে যেখানে সেই উপাদানের সাপেক্ষে আমরা y এর কোনো মান পাই নাই, অর্থাৎ x এর প্রতিটি মানের জন্য আমরা y এর নির্দিষ্ট মান এখানে পাই নাই। y এর মধ্যে আমার x সেটের মধ্যে একটা এমন একটা উপাদান আছে যেটাতে y এর কোনো উপাদান আমরা পাই নাই, এজন্য এখানে এইটাকে আমরা ফাংশন বলতে পারবো না। তাহলে দেখো মূল কথাটা হলো x সেটের মধ্যে বা প্রথম সেটের মধ্যে বা স্বাধীন চলকের যে সেটটা থাকবে সেখানে অতিরিক্ত কোনো এমন যদি কোনো উপাদান থাকে যেটা y বা অধীন চলকের সাথে কোনো সম্পর্ক সৃষ্টি করে না, তখন আমরা এটাকে ফাংশন বলতে পারবো না। অর্থাৎ এই সেটে x সেটে বা প্রথম সেটে আমাদের অতিরিক্ত উপাদান যদি থাকে সেটা ফাংশন নয়, আর যদি x সেটের প্রতিটি উপাদানের সাথে y সেটের সম্পর্ক সৃষ্টি হয় তাহলে আমরা এটাকে ফাংশন বলবো। আমি আরেকটা বাস্তব উদাহরণ দিয়ে তোমাকে আরেকটু ক্লিয়ার করি। দেখো এখানে দেখো আমি লিখলাম যে সন্তান এবং মা দিয়ে আমি তোমাদেরকে আরেকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করতেছি। ধরো আমরা যদি x সেটকে বা স্বাধীন সেটটাকে সন্তানের সাথে তুলনা করি আর অধীন সেটটাকে বা y সেটটাকে মায়ের সাথে তুলনা করি, যেমন এটা কিন্তু আরেক অ্যাঙ্গেল থেকে বিশ্লেষণ, ওই যে ইচ ভ্যালু অফ x এক্স্যাক্টলি ওয়ান ভ্যালু অফ y, x এর প্রতিটি মান y এর নির্দিষ্ট মানের সাথে সম্পর্ক যদি না হয় তাহলে ফাংশন হবে না। x এর প্রতিটি মান y এর নির্দিষ্ট মানের সাথে যদি সম্পর্কযুক্ত না হয় তাহলে ফাংশন হবে না। যেমন এখানে দেখো এই যে একজন মায়ের, তোমার ধরো দুইটা সন্তান থাকতেই তো পারে, তাই না? এই যে একজন মায়ের কিন্তু দুইটা সন্তান থাকতে পারে, এটা বাস্তবে সম্ভব। অর্থাৎ এই কথা দিয়ে আমি বুঝাচ্ছি যে আমার x সেটে বা প্রথম সেটে ধরো একটা উপাদান a সম্পর্ক করলো x এর সাথে, দ্বিতীয় সেটের একটা উপাদান x এর সাথে, আবার b সম্পর্ক করলো x এর সাথে। এখন আমার ডেফিনিশন ছিল x এর প্রতিটি মান y এর নির্দিষ্ট মানের সাথে সম্পর্ক করে। তাহলে এখানে দেখো এই প্রথম সেটের a দ্বিতীয় সেটের x এর সাথে সম্পর্ক করছে, এটা একটা নির্দিষ্ট সম্পর্ক। আবার b x এর সাথে সম্পর্ক করছে, এটা আবার আরেকটা নির্দিষ্ট সম্পর্ক। তাহলে একজন মায়ের দুইটা সন্তান থাকা যেরকম ভাবে সম্ভব, ঠিক তেমনি প্রথম সেটের দুইটি উপাদান, y সেটের একটি উপাদান, বা প্রথম সেটের তিনটাও, যেমন x এর দুইটা সন্তানও থাকতে পারে, তিনটা সন্তানও থাকতে পারে, তো তিনটাও সম্পর্ক ম্যাপ করতে পারবে, সম্পর্ক করতে পারবে, এটাকে আমরা ফাংশন বলবো। মানে x সেটের দুইটি উপাদান বা তিনটি উপাদান y সেটের একটি উপাদানের সাথে সম্পর্ক করলে সেটা ফাংশন হবে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এখানে কোনো খালি উপাদান থাকতে পারে, যেমন এটা যেটার সাথে ম্যাপ করছে এখানে অতিরিক্ত কোনো উপাদান এক সেটে বা প্রথম সেটে আমাদের নেই, তো তাই এটা একটা ফাংশন। পক্ষান্তরে দেখো আমাদের সামাজিকভাবে আমরা যদি চিন্তা করি বা একেবারে সহজভাবে, ধরো এটা হলো এখানে দুইজন মা আছে, একজন x একজন y, সন্তান হলো। দেখো x এর সাথে এই যে একটা সন্তান যেমন দুইজন মায়ের থাকতে পারে না, তদ্রূপ x এর একটা উপাদান y এর দুইটা উপাদানের সাথে বা তিনটি উপাদানের সাথে সম্পর্ক করতে পারে না। অর্থাৎ প্রথম সেটের প্রতিটি উপাদান y সেটের নির্দিষ্ট উপাদানের সাথে সম্পর্ক করবে, যেমন এই x এর সাথেও সম্পর্ক করছে, y এর সাথেও সম্পর্ক করছে, তাহলে এই সেটটা নির্দিষ্ট কোনো উপাদানের সাথে সম্পর্ক করে নাই, বা এই সম্পর্কটাকে আমরা ফাংশন বলতে পারবো না। যেমন দুইজন মায়ের একটা সন্তান থাকতে পারে না, ঠিক তেমনি আমার এই প্রথম সেটের বা স্বাধীন চলকের একটা উপাদান অধীন চলকের দুইটা উপাদানের সাথে সম্পর্ক করতে পারবে না। তাহলে ওই যে আমাদের নির্দিষ্ট এক্স্যাক্টলি এক কথাটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না, এই জন্য আমাদের এটা ফাংশন নয়। এই সেটের প্রথম সেটের একটা উপাদান দ্বিতীয় সেটের দুইটা উপাদান বা তিনটা উপাদান একের অধিক উপাদানের সাথে সম্পর্ক করতে পারে না। এখন তুমি হয়তো বলতে পারো এখানে এ যে x এর সাথে সম্পর্ক করছে, এটা তো একটা উপাদানের সাথেই করছে, বি যে x এর সাথে সম্পর্ক করছে, এটাও তো একটা উপাদানের সাথে করছে, কিন্তু এ যাই তো এখানে দুইটার সাথে সম্পর্ক করে নাই, এজন্য এটা ফাংশন, এটা ফাংশন নয়। আশা করি বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। সর্বশেষ
আমরা সংখ্যা দিয়ে একটা উদাহরণ দিয়ে আমি ফাংশনের ডেফিনেশন নিয়ে আলোচনা সমাপ্ত করব। তো দেখো আরেকটা উদাহরণ আমি এখানে দাঁড় করিয়েছি। এখানে দেখো লেখা আছে এটা হলো আমার এক্স সেট, এটা হলো আমার ওয়াই সেট অর্থাৎ এফ এক্স। তাহলে এখানে 1 2 এর সাথে সম্পর্ক করছে, এই 2টা 2 এর সাথে সম্পর্ক করছে, 3টা 3 এর সাথে সম্পর্ক করছে, অর্থাৎ এক্স সেটের 2টা উপাদান ওয়াই সেটের একটা উপাদানের সাথে সম্পর্ক করছে। আমরা এটাকে ফাংশন বলতেছি, যদিও এখানে অতিরিক্ত উপাদান আছে তারপরেও কিন্তু এটা আমরা ফাংশন বলতেছি। তাহলে আবার এখানে দেখো পক্ষান্তরে এই প্রথম সেটের 1 দ্বিতীয় সেটের 3 এবং 4 এর সাথে সম্পর্ক করছে, এই কারণেই এটা আর ফাংশন হইল না, কারণ একটা যায় দুইটার সাথে ম্যাপ করতে পারে না, একটা যাইয়া দুইটার সাথে বা তিনটার সাথে মানে একের অধিক উপাদানের সাথে ম্যাপ করতে পারে না। আর এখানে যদিও কোনো অতিরিক্ত উপাদান নেই, কিন্তু এই কারণে এই সমস্যার কারণে এটা ফাংশন আমরা বলতে পারতেছি না। তাহলে আমি তোমাদেরকে এখানে দেখো 3টা পার্থক্য বা 3টা উদাহরণ দিয়ে ফাংশন কোনটা ফাংশন এবং কোনটা ফাংশন নয় সেটা বোঝানোর চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফাংশনের ডেফিনিশনকে খণ্ডায়ন করার পরে এবার আসো সসীম সেট হতে সসীম সেটে ফাংশনের সংখ্যা। অর্থাৎ আমরা এখানে এই যে দেখো এটা এই যে আমরা একটা ফাংশন এখানে দেখালাম, ধরো এই সেট উপাদান হলো 1 2 3, এখানেও 1 2 3, তিনটা, এখানে তিনটা, এখানেও তিনটা, মানে এই টাইপের সেটকে বলা সসীম সেট। অবশ্যই ডোমেন তো সবসময় সসীম, আর রেঞ্জের উপাদানটাও যদি সসীম থাকে তখন এরকম উপাদান দেওয়া থাকলে কয়টি ফাংশন গঠন করা সম্ভব সেটা হলো আমাদের এই মুহূর্তে এই টপিকসের মূল কথা। সসীম সেট হতে সসীম সেটে ফাংশনের সংখ্যা। ধরি এ এবং বি দুটি সসীম সেট। আমি তোমাদেরকে বিষয়টা উদাহরণ দিয়ে নিচে বুঝিয়ে দিচ্ছি। দুইটা সেট আমরা ধরে নিলাম সসীম সেট, একটা হলো এ একটা হলো বি। যেখানে একটা প্রশ্ন আছে অলরেডি, ধরো এর মান 1 2 3 আর বির মান হলো 4 5। তাহলে এর যদি বলা হয় এন এ মানে তার সংখ্যা, এখানে এন এর মান 3 মানে কয়টা উপাদান রয়েছে আর কি সেটাকে বোঝানো হচ্ছে। এখানে এন বির মান হলো 2। তাহলে যদি এন এ ইজ ইকুয়াল টু পি অর্থাৎ এর উপাদান সংখ্যা পি হয়, বি সেটের উপাদান সংখ্যা কিউ হয়, তবে এ সেট হতে বি সেটে কিউ টু দি পাওয়ার পি সংখ্যক ফাংশন সংজ্ঞায়িত করা যায়। এ হতে বি সেটে কিউ টু দি পাওয়ার পি সংখ্যক ফাংশন সংজ্ঞায়িত করা যায়, এটা হলো আমাদের সূত্র। এখন এটা যদি তাহলে আমার এই প্রশ্নে যদি আমার পরীক্ষায় বলে যে এ একটি সেট এত বি একটি সেট এত, তাহলে এ সেট হতে বি সেটে কতটি ফাংশন সংজ্ঞায়িত করা যায় আমাকে যদি বলে, তাহলে এখানে এর মান কত 3, তাহলে 3 এই কিউ টু দি পাওয়ার পি, তাহলে এটা হলো 2, তাহলে 2 উল্টা, কিন্তু এটা উপরে এটা নিচে নাকি, কিউ টু দি পাওয়ার পি কিউটা নিচে আর পিটা উপরে, কিউ টু দি পাওয়ার কিউ টু দি পাওয়ার পি। তাহলে এই এটাকে যদি আমি কিউ বলি আর এটা যদি পি বলি, তাহলে 2 কিউ হলো 8, 8টি ফাংশন সংজ্ঞায়িত করা সম্ভব। এখন তাহলে আমরা এই উদাহরণ 3টা আমরা আসলে দেখি, এই 8টা সেট আমরা এ থেকে বি, এ সেট থেকে বি সেটে আমরা 8টি ফাংশন গঠন করা যায় কিনা আমরা একটু ট্রাই করি, কেমন? আমি আগে যেহেতু 8টা হবে, আমি আগে বাম সাইড এবং এ সেট বি সেটের 8টা সেট দাঁড় করাই নি, তারপরে দেখি। দেখো আমি এখানে 8টা আগে লিখে নিছি। এই এখানে এর মান হলো 1 2 3, বির মান হলো তোমার 4 5। তো এখন আমরা 8টা ফাংশন এখানে গঠন করে আমাদের ওই যে সূত্রের সত্যতাটা যাচাই করি। তো ধরো 1 গেল, আমি বই দেখে দেখে 8টা সেট লিখে নিতেছি দ্রুত শেষ করার জন্য, আর আমরা যা সূত্রের সত্যতা যাচাই করবো। আর এরকম 8টা সেট তৈরি করা কিন্তু তোমাকে শিখতে হবে না, জাস্ট আমি সূত্রের সত্যতা যাচাই করতেছি। ধরো এখানে এই 1 2 3 আর ওই যে ডেফিনেশনটা একটু মিলাই দিতেছি। দেখো এখানে ধরো এই যে একটা মায়ের 3টা সন্তান থাকতে পারে, আর এখানে কোনো অতিরিক্ত কোনো খালি উপাদান নাই। প্রথম সেটে কোনো খালি উপাদান থাকতে পারবে না, এটা হলো মূল শর্ত, আর দ্বিতীয় সেটে থাকতে পারবে। আবার ধরো 1 গেল 4 এর সাথে ম্যাপ করলো, 2 গিয়ে 4 এর সাথে ম্যাপ করলো, 3 গিয়ে 5 এর সাথে ম্যাপ করলো বা সম্পর্ক করলো, আবার 1 গিয়ে 4 এর সাথে ম্যাপ করলো,
3 গিয়ে 4 এর সাথে ম্যাপ করলো। এখন 1 এর জন্য 4 আলাদা, 3 এর জন্য কিন্তু 4 আলাদা, আর 2 গিয়ে 5 এ ম্যাপ করলো। এই গেল 3টা, তাই না? এবার আসো, আবার 1 গিয়ে 4 এ ম্যাপ করলো, 2 গিয়ে 5 এ করলো, 3 গিয়ে 5 এ করলো। 1 গিয়ে 5 এ ম্যাপ করলো, 2 গিয়ে 4 এ ম্যাপ করলো, 3 গিয়ে 4 এ ম্যাপ করলো। আবার 1 গিয়ে 5 এ ম্যাপ করলো, 2 গিয়ে 4 এ ম্যাপ করলো, 3 গিয়ে 5 এ ম্যাপ করলো। আবার 1 গিয়ে 5 এ ম্যাপ করলো, 2 গিয়ে 5 এ ম্যাপ করলো, 3 গিয়ে 4 এ ম্যাপ করলো। আবার 1 গিয়ে 5 এ ম্যাপ করলো, 2 গিয়ে 5 এ ম্যাপ করলো, 3 গিয়ে ধরো 5 এ ম্যাপ করলো। এখন তুমি বাসায় দেখবে এর বাইরে তুমি আর কোনোটা তৈরি করতে পারো কিনা, যদি বৈধ পারো কিনা আর কি। আবার এমন ভাবে তৈরি করে যেটা ফাংশনের সংজ্ঞা ফিল আপ করে না, তা হবে না। অথবা এখানে কোনোটা সমস্যা আছে কিনা তুমি নিজে একটু ট্রাই করে দেখবা। যে আমি তোমাকে 8টা সেট তৈরি করে দেখালাম যে সূত্রের সত্যতা। এইভাবে আমরা যে কোনো সেটের ক্ষেত্রেই, যে কোনো ফাংশনের ক্ষেত্রে 2টি সেট দিয়ে আমরা এটা প্রমাণ করতে পারবো। তাহলে আমাদের মূল শিখার বিষয় হলো এখানে এই কোনো একটা সেটের এ সেটের উপাদান সংখ্যা পি, বি সেটের উপাদান সংখ্যা যদি কিউ হয়, তবে এ সেট হতে বি সেটে কিউ টু দি পাওয়ার পি সংখ্যক ফাংশন সংজ্ঞায়িত করা যায়। সংখ্যক শব্দটা লিখলে ভালো হয়। সংখ্যক ফাংশন সংজ্ঞায়িত করা যায়, এটা হলো তার প্রমাণ। এবার আসো আমরা আমাদের এই লেকচারে আমাদের এই যে লেখচিত্র হতে ফাংশনের ধারণা। হ্যাঁ, ধরো আমি প্রথমেই তোমাকে মূল আলোচনা যাওয়ার আগে আমি এখানে এই যে 4টা চিত্র তুমি দেখতেছো, এখানে বলছে ধরো আমি যদি xy সমতলে কোনো লেখচিত্রের একটি ফাংশন নির্দেশ করবে, যদি xy সমতলে কোনো লেখচিত্র একটি ফাংশন নির্দেশ করবে যদি y অক্ষের সমান্তরাল যে কোনো সরল রেখা, y অক্ষের সমান্তরাল যে কোনো সরল রেখা লেখচিত্রকে একের অধিক বিন্দুতে ছেদ না করে, ছেদ না করে। যদি করে তাহলে ফাংশন থাকবে না সেই লেখচিত্রটা, আর যদি ছেদ না করে তাহলে সেটা ফাংশন, ছেদ করলে আর ফাংশন না। এখানে বলছে y অক্ষের সমান্তরাল, সেই অক্ষটা y নিজে হতে পারবে, কারণ কোন অক্ষ সে নিজের সাথে নিজের সমান্তরাল, এই কথাটা মনে রাখবা। তাহলে আমার এই চিত্রে দেখো, প্রথম চিত্রটার কথা আমি যদি বলি, আমার বলছে যে উদাহরণ 4 নিম্নের কোন, আমি এটা বইয়ের উদাহরণ দিছি, মেইন বইয়ের। এখানে উদাহরণ নম্বর এদিক সেদিক হইতে পারে, এটা কোনো ব্যাপার না। আসল কথা হলো এটা, নিম্নের কোন কোন লেখচিত্র ফাংশন নির্দেশ করে না তা ব্যাখ্যা করো, এটা হলো প্রশ্ন। এখন নম্বর 4, 5, 6, 8, 10 হইতে পারে বা নাও মিলতে পারে, সেটা কোনো বিষয় না। দেখো যেমন প্রথম চিত্রটার কথা বলি, এই যে চিত্রটা, এটা হলো আমার xy সমতল। এখানে এই যে আমার লেখচিত্রটা, মানে এই বক্ররেখাটাকে এখানে বোঝানো হচ্ছে, এটা হলো আমার f of x। y অক্ষ বা তার এখানে তো y অক্ষের সমান্তরাল কোনো রেখা নাই, মানে y অক্ষ নিজেই আছে। তাহলে এই যে একটা বিন্দুতে কিন্তু সে একের অধিক বিন্দুতে ছেদ করে না। এখানে দেখো আমার একটা বিন্দুতে কিন্তু ছেদ করছে, এই যে এই একটা বিন্দুতে। আর কি এখানে আর কোনো y অক্ষ বা তার সমান্তরাল কোনো বিন্দুতে এখানে ছেদ করে নাই। আর এটা দেখো, এ এক বিন্দুতে করছে, এ আরেক বিন্দুতে করছে, এ আরেক বিন্দুতে, মানে একের অধিক বিন্দুতে ছেদ করছে। এই জন্য এটা ফাংশন, এটা ফাংশন নয়। তাহলে আমরা চিত্র থেকেই কিন্তু জিনিসটা বুঝে ফেলছি। আবার এখানে দেখো, এই y অক্ষকে সে এই একটা বিন্দুতেই ছেদ করছে, আর কোনো বিন্দুতে করে নাই, বিদায় তোমার এটা ফাংশন। তাহলে আমি বলতে পারি যে 1 আর 3 ফাংশন, আর এই সাইড তোমার এই যে 2 নম্বরটা ফাংশন নয়। একইভাবে দেখো, এটা কিন্তু y অক্ষকে না করলো, y অক্ষের ওই যে সমান্তরাল রেখাকে, এই যে আমি এই যে রেড কালার দিয়ে আমার এই অক্ষটা, আমার এই যে তোমার লেখচিত্রটাকে বুঝাইছি। তাহলে এই y অক্ষের সমান্তরাল এই রেখাটা, এটা আমার কতগুলো বিন্দুতে ছেদ করছে, একের অধিক বিন্দু ছেদ করছে, এই জন্য এটা ফাংশন নয়। আবার দেখো এই চিত্রটা, এটা একটা পরাবৃত্ত। এই পরাবৃত্তটা দেখো y অক্ষ বা তার সমান্তরাল রেখা, মানে এটাই y অক্ষ, তো এই একটা বিন্দু ছেদ করছে, এই একটা বিন্দুতে ছেদ করছে, এই জন্য এটাও ফাংশন নয়। আর এই ভদ্রলোক তো ফাংশন, একই বৃত্ত ফাংশন নয়, মনে রাখবা। তাহলে দেখো এখান থেকে আমি শিখে ফেলতেছি বৃত্ত কিন্তু ফাংশন নয়। এই একটা বিন্দু সেট করছে, একটা বিন্দু সেট করছে, এই জন্য আমার মেইন বই থেকে বেসিক জিনিসটা আমার ক্লিয়ার থাকলে আর কোনো চিন্তা নাই। যেমন এটা সমাধানটা কি, এটা জাস্ট বুঝার জন্য লিখছি, আসলে তো আমার এখানে সমাধান দরকার নাই। আমি তোমাদের যেহেতু একটা নোট দিতেছি বা একটা ক্লাস দিতেছি, এই জন্য জিনিসটা পুরোটা আমি ওইভাবে সাজিয়ে নিয়েছি। আমরা জানি, আর যেহেতু সময় বাঁচানোর জন্য আমি আগে থেকে লিখে নিয়েছি, কারণ এই লেখাটা তো আমার দরকার না, আমার থিমটা বোঝা হইলো দরকার।
এক্স ওয়াই সমতলে ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো সরলরেখা যদি কোনো লেখচিত্রকে একাধিক বিন্দুতে সেট করে তবে ওই লেখচিত্র ফাংশন নির্দেশ করে না। সুতরাং 1 ও 3 লেখচিত্র ফাংশন, বাকিগুলো ফাংশন নয়। আমাদের ফাংশন নিয়ে যাবতীয় আলোচনা কিন্তু শেষ। আমরা পরবর্তী লেকচারে ফাংশনের ডোমেন, রেঞ্জ, এর ডোমেন, রেঞ্জ, কোডোমেন এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো সেই জন্য আমাদেরকে আরো কিছু জিনিস একটু বেসিক জানতে হবে। আমার মূল ক্লাসটা কিন্তু শেষ। আমি এখন তোমার দ্বিতীয় লেকচারটা যাতে তুমি সহজে বুঝতে পারো বা সামনের দিকে ফাংশনের ডোমেন, রেঞ্জ নির্ণয়ের নিয়মাবলী যাতে তুমি বুঝতে পারো সহজে, তার জন্য তোমাকে আমি আদর্শ লিপি টাইপের আরো একটু ক্লাস দিব, 10 থেকে 12 মিনিট। একটু ধৈর্য ধরে শিখো। ডোমেন, রেঞ্জ শেখার আগে আমাদের কিছু জিনিস সম্বন্ধে স্পষ্ট ধারণা থাকতে হবে। সেই বিষয়গুলো আলোচনা করে আমরা স্টেপ বাই স্টেপ ডোমেন, রেঞ্জ শিখব। মানে এক একটা নিয়মের অঙ্কের বা বিভিন্ন টাইপের সমীকরণের বিভিন্ন নিয়মে ডোমেন, রেঞ্জ নির্ণয় করতে আমরা কিছু শিখব, যেগুলো আমাদের পরীক্ষার জন্য উপকারী। তার আগে আমাদের আরও কিছু বেসিক বিষয়বস্তু জানতে হবে ডোমেন, রেঞ্জটা ক্লিয়ার হওয়ার জন্য। দেখো, তোমরা স্ক্রিনে দেখতেছো বাস্তব সংখ্যা রেখা, বাস্তব সংখ্যা রেখা। আর সংখ্যা রেখা সম্বন্ধে তোমরা পরিচিত আছো। আমরা মাঝামাঝি পর্যায়ে 0 লিখি, আর আমাদের 0 থেকে ডান দিকে আমরা পজিটিভ বলি। তো পজিটিভ বললে আমরা 0 থেকে ডান দিকে যেতে আমাদের এটা আমরা লিখি ইনফিনিটি। মানে এটা হলো পজিটিভের ধনাত্মকের সবচেয়ে বড় সংখ্যা, মানে অসীম, ধনাত্মকের অসীম পর্যন্ত, এটা হলো ইনফিনিটি। এরপরে আর কোনো সংখ্যা নাই, এটা হলো অসীম পর্যন্ত। তো আমরা বাস্তবিক পক্ষে অসীমের কাছে কখনোই যেতে পারিনি, এটা একটা অসংজ্ঞায়িত জিনিস। একইভাবে 0 থেকে বামে আসো, -1, -2, -3 যেতে যেতে আমাদের মাইনাস ইনফিনিটিভ। এটা হলো ঋণাত্মকের সবচেয়ে ছোট সংখ্যা এবং অসীম ঋণাত্মক, যেটার কাছে আমরা বাস্তবিকভাবে কখনোই যেতে পারি না। তো এই সংখ্যা রেখাটাকে আমরা বলি বাস্তব সংখ্যা রেখা, অর্থাৎ এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, অর্থাৎ আর ইকুয়াল টু রিয়েল নাম্বার। এটা হলো রিয়েল নাম্বারের সংখ্যা রেখা বা বাস্তব সংখ্যা রেখা। এটাকে আমরা এই আরকে প্রকাশ করি আমরা -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। দুনিয়ার সমস্ত বাস্তব সংখ্যাকে আমরা -ইনফিনিটি থেকে +ইনফিনিটির ভিতরে লিখতে পারি। অর্থাৎ এটা হলো সবচেয়ে ছোট বাস্তব সংখ্যাটা, এটা হলো সবচেয়ে বড় বাস্তব সংখ্যাটা। আর আমরা যখন এইভাবে ইন্টারভেল বা বন্ধনীর ভিতরে লিখি, মনে রাখবে একটা কথা, আমরা সবসময় ছোট সংখ্যাটা আগে লিখি, বড় সংখ্যাটা পরে লিখি। আর একটু আগে তোমাদের আমি বলছিলাম আসলে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, আমরা জীবনেও কোনোদিন -ইনফিনিটির কাছে যেতে পারবো না, +ইনফিনিটির কাছেও যেতে পারবো না। এই জন্য এখানে আমরা প্রথম বন্ধনী ব্যবহার করি, অর্থাৎ -ইনফিনিটি থেকে +ইনফিনিটির ভিতরে, -ইনফিনিটি এবং +ইনফিনিটি এই দুইটার ভিতরের সংখ্যাগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। এই প্রথম বন্ধনী দেওয়ার অর্থ হলো আমাদের এই যে -ইনফিনিটি এবং +ইনফিনিটি আমাদের এর ভিতরের বিন্দুগুলো নিয়ে আমরা কাজ করব। অর্থাৎ -ইনফিনিটি আমাদের আলোচনা নাই, +ইনফিনিটি আলোচনা নাই। তবে বাস্তব সংখ্যা বললে -ইনফিনিটি থেকে +ইনফিনিটির ভিতরেই আমাদের হিসাব করতে হবে। এর ভিতরে, এই দুইটা বাদ দিয়ে, কিন্তু এই দুইটার ভিতরে, এটাই হলো আমাদের এই আর এর পরিচয়, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। এখন আমরা বাস্তব সংখ্যা রেখাটা একটু বুঝলাম। এখন আমাদের আরও বেশি স্পষ্ট ধারণা থাকতে হবে ইন্টারভেল বা বন্ধনী নিয়ে, যদি আমরা ডোমেন, রেঞ্জ এই জিনিসটা ক্লিয়ার হতে চাই। দেখো, আমি স্ক্রিনে তোমরা দেখতেছো, আমি তোমাদের জন্য আগে জিনিসগুলো রেডি করে রেখেছি। এখানে লেখা আছে 3টা জিনিস: ইন্টারভেল, ইনইকুয়ালিটি, ইন্টারভেল, নেম। মানে একটা জিনিসকে আমরা বন্ধনীর সাহায্যে প্রকাশ, আর অসমতার সাহায্যে প্রকাশ, এবং এটার নাম কি, এই 3টা জিনিস নিয়ে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। যেমন প্রথমটা আমি লিখলাম x ইজ গ্রেটার দ্যান a লেস দ্যান b। এ কথার অর্থ হলো x এর মান a থেকে বড়, b থেকে ছোট, অর্থাৎ এও নাই বিও নাই, a আর b বাদ দিয়ে। এটাকে আমরা যদি ইন্টারভেল বা বন্ধনীর সাহায্যে লিখি, আমাদের লিখতে হবে এইভাবে, এই প্রথম বন্ধনী দিয়ে a, b। এটাকে বলা হয় অফ এন ইন্টারভেল, এটাকে বলা হয় অফ এন ইন্টারভেল। তাহলে এ থেকে বড়, বি থেকে ছোট, অর্থাৎ এও নাই বিও নাই, নাই বুঝাতে আমরা এই ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করি, এটাকে অফ এন ইন্টারভেল বলে। আর এটাকে যদি আমরা সংখ্যার আকারে উপস্থাপন করি, এটা হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধরো আমি এটা আনুমানিক চিত্র অঙ্কন করলাম, এখানে ধরো মাঝামাঝি মূলবিন্দু 0, আর এদিকে a b, আর এদিকে -a -b, এইভাবে চলবে। এখন দেখো, এখানে
আছে লেস দেন, এক্স এর মান এ থেকে বড়, এই জন্য এর মধ্যে আমি একটা গোল দিলাম, ইন্ডিকেট করলাম। আবার বি থেকে ছোট, বির মধ্যে আমি একটা গোল দাগ দিলাম। এরপরে এ থেকে বড় মানে এ বাদ দিয়া, আবার বি বাদ দিয়ে তার মাঝামাঝি অংশটাকে আমি গাঢ় করে দিলাম। এটা হলো তার সংখ্যা রেখায় উপস্থাপন। আর এটা পজিটিভ সাইড হিসেবে দিয়ে আমরা 0 থেকে ডান দিকে হিসাব করছি, নেগেটিভ হলে এদিকে করতাম। এবার আসো 2 নম্বর ইন্টারভেল। তাহলে এটাকে আমরা বলবো অফেন ইন্টারভেল, এটা আমাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে অঙ্ক করার জন্য। 2 নম্বরে আসো হাফ অফেন ইন্টারভেল। হাফ অফেন ইন্টারভেল এখানে যেমন এখানে অ্যাক্সিস গ্রেটার দেন এ, এখানে লেখা আছে অ্যাক্সিস গ্রেটার দেন এ, অর্থাৎ এক্স এর মান এ থেকে বড়, আবার অ্যাক্সিস লেস দেন অর ইকুয়াল টু বি, মানে এক্স এর মান এ থেকে বড়, বি এর সমান বা তার থেকে ছোট, বি এর সমান বা তার থেকে ছোট, অর্থাৎ বি কিন্তু আছে। এ আছে বুঝাতে থার্ড ব্র্যাকেট আমরা ইউজ করব, আছে বুঝাতে আমরা থার্ড ব্র্যাকেটটা ইউজ করব। তাহলে এই যে এ থেকে বড় মানে এ নাই বুঝাতে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব। আর এটা হলো সবচেয়ে ছোট উপাদান, এটা হলো সবচেয়ে বড় উপাদান, এই জন্য ফার্স্ট ব্র্যাকেট দিয়া এ কমা বি দিয়া থার্ড ব্র্যাকেট দিলাম। এখানে দেখো এই যে এটা ছিল অফেন, তো এখানে আছে এই ফার্স্ট ব্র্যাকেটের একটা আছে আর একটা নাই, এই জন্য এটাকে বলা হাফ অফেন ইন্টারভেল। এটাকে বলা হাফ, মানে আমরা প্রথম ব্র্যাকেটটাকে প্রায়োরিটি দিচ্ছি, হাফ অফেন ইন্টারভেল। তাহলে এটা হলো ইনইকুয়ালিটি, এটা হলো তার ইন্টারভেল মানে বন্ধনীর সাহায্যে প্রকাশ, এটা হলো তার নাম, আর এটা হলো তার সংখ্যা রেখা। যেমন আগের মতোই আমরা লিখলাম। তাহলে এ থেকে বড়, এই যে এর মধ্যে একটা গোল দিলাম, আবার বি এর সমান বা তার থেকে ছোট, বিতে একটা গোল দিলাম। এখন বি এর সমান বা তার থেকে ছোট বুঝাতে আমরা বিটা বরাট করব, এখানে বি এর সমান বা তার থেকে ছোট, তাহলে বি এর সমান বিটা বরাট করে এ থেকে বড় এই জায়গাটা আমরা বরাট করে দেব। এটা হলো আমার সংখ্যা রাখায় এভাবে আমরা উপস্থাপন করবো। আর মাইনাস এর থেকে প্লাস এর ভিতর সবসময় আমাদের থাকবেই। এবার আসো হাফ ক্লোজড ইন্টারভেল। হাফ ক্লোজড ইন্টারভেল, হাফ ক্লোজড ইন্টারভেলটা কি? যেমন এখানে বলা আছে অ্যাক্সিস গ্রেটার অর ইকুয়াল, মানে এক্স এর মান এ সমান বা তার থেকে বড়, লেস দেন বি মানে হলো বি এর থেকে ছোট, মানে বিটা নাই। এবার বি নাই, এ আছে, এ আছে বুঝাতে থার্ড ব্র্যাকেট, নাই বুঝাতে ফার্স্ট ব্র্যাকেট। তো এটাকে আমরা বন্ধনীর সাহায্যে লিখবে এ কমা বি, এটা হলো এ কমা বি। এই হলো আমাদের বন্ধনীর সাহায্যে প্রকাশ। এটাকে আমরা যত প্রথম ব্র্যাকেটটাকে প্রায়োরিটি দিই, এটাকে বলা হয় হাফ ক্লোজড ইন্টারভেল। হাফ ক্লোজড ইন্টারভেল। এখন আসো তার সংখ্যা রেখাটা। সংখ্যা রেখা ঠিক আগের মতো মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। এখানে যেহেতু এ সহ, হ্যাঁ এ আছে বুঝাতে এ ইন্ডিকেট করে এটা বরাট করে দিতে হবে। আর বি এর আগ পর্যন্ত, মানে বিকে ইন্ডিকেট করব কিন্তু বিটা বরাট করব না, তার আগ পর্যন্ত, মানে এটার উল্টা আর কি। এবার আসো 4 নম্বর সর্বশেষটা আমাদের ইন্টারভেলের। তাহলে এখানে লেখা আছে অ্যাক্সিস গ্রেটার অর ইকুয়াল এ অ্যান্ড লেস অর ইকুয়াল বি, মানে এক্স এর মান এ সমান বা তার থেকে বড়, বি এর সমান বা তার থেকে ছোট, এটা বোঝাচ্ছে। মানে এ বি দুইটাই আছে, তো আছে বোঝাতে দুইটাই এখন থার্ড ব্র্যাকেট আমরা ব্যবহার করব, মানে এ এবং বি সহ ভিতরে সব মান। তো এখানে এটাকে আমরা বরাট করলাম, বিটাকেও বরাট করলাম, আর মাঝখানের জায়গাটা আমরা অবশ্যই বরাট করবো। এটা হলো সংখ্যা রেখা, আর এটাকে আমরা বলি ক্লোজড ইন্টারভেল। এটাকে আমরা বলি হলো ক্লোজড ইন্টারভেল। ঠিক আছে, তাহলে আমরা 4 প্রকার ইন্টারভেল সম্বন্ধে এখানে জানলাম। অফেন ইন্টারভেল, হাফ অফেন ইন্টারভেল, হাফ ক্লোজড ইন্টারভেল, ক্লোজড ইন্টারভেল। তদ্রূপ সেগুলার আবার তোমার এই যে প্রকাশ বন্ধনীর সাহায্যে, আর এটা হলো অসমতার সাহায্যে বা ইনইকুয়ালিটির সাহায্যে প্রকাশ। আমাদের প্রত্যেকটা লাগবে আমাদের ডোমেন রেঞ্জ নির্ণয় করার জন্য, আর হলো তাদের এই সংখ্যা রেখায় উপস্থাপন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই বাস্তব সংখ্যা রেখা এবং তোমার ইন্টারভেলের সাহায্যে তাদের যে প্রকাশ, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ ডোমেন রেঞ্জ নির্ণয় করতে। এরপরে আমরা ডোমেন রেঞ্জ নিয়ে আলোচনা শুরু করব। তাহলে বাস্তব সংখ্যা রেখাটা তো তোমরা দেখেছো, আমি কিন্তু শুধু বাস্তব সংখ্যা রেখাটার উপস্থাপনটা আলোচনা করেছি। 0 থেকে ডানে ধনাত্মক, বামে ঋণাত্মক, ধনাত্মক হলো ইনফিনিটি পর্যন্ত, আর ঋণাত্মক হলো মাইনাস ইনফিনিটি পর্যন্ত। এখানে প্লাস চিহ্ন না থাকলেও বোঝায় প্লাস ইনফিনিটি এখানে আছে, আর এখানে মাইনাস থাকলে তো অবশ্যই উপস্থাপন করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এতক্ষণ তোমাদেরকে যে ইন্টারভেল নিয়ে আলোচনা করেছি, তার আলোকে আমি একটা উদাহরণ দিয়ে আজকের পর্বের ক্লাস শেষ করব। দেখো, ধরো এখানে লেখা আছে এক্স এর মান মাইনাস ইনফিনিটি থেকে প্লাস, এখানে কিন্তু ইকুয়াল দেওয়া আছে, দেখেছো? যত ইকুয়াল দেওয়া থাকুক না কেন, আমরা এতক্ষণ পড়ছিলাম এখানে ইকুয়াল দেওয়া থাকলে এখানে থার্ড ব্র্যাকেট হয়, কিন্তু মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি সবসময়
প্রথম বন্ধনীর মধ্যে লিখতে হয়। এই কথাটা মনে রাখবে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সবসময় প্রথম বন্ধনীর ভিতরে লিখতে হয়, কারণ মাইনাস ইনফিনিটির কাছে আসলে আমরা যেতে পারি না, প্লাস ইনফিনিটির কাছেও আমরা যেতে পারি না। এবার আসো, এখানে আমরা যে উদাহরণ এক্স এর মান 3 থেকে বড় 7 থেকে ছোট, এটাকে আমরা বন্ধনীর এইভাবে উপস্থাপন করব। ফার্স্ট ব্র্যাকেট ওপেন ইন্টারভ্যাল 3 থেকে বড় 7 থেকে ছোট, 3 নাই 7ও নাই, তার ভিতরের এলিমেন্টগুলো। আবার এখানে এক্স এর মান 3 এর সমান বা তার থেকে বড় 7 থেকে ছোট, তো 3 এর সমান বা তার থেকে বড় মানে 3 আছে বুঝাতে ফার্স্ট ব্র্যাকেট, 7 থেকে ছোট এই ফার্স্ট ব্র্যাকেট, এটা হলো হাফ ক্লোজড ইন্টারভ্যাল। আবার এক্স এর মান 3 থেকে বড় 7 এর সমান বা তার থেকে ছোট, এটা বুঝাতে আমরা এখানে এই x3 এর মধ্যে ফার্স্ট ব্র্যাকেট আর 7 এর মধ্যে থার্ড ব্র্যাকেট দিব। এরপরে তাহলে এটা হলো হাফ ওপেন ইন্টারভ্যাল। আর x এর মান 3 এর সমান বা তার থেকে বড় 7 এর সমান বা তার থেকে ছোট, সেটা বুঝাতে আমরা এই যে দুইটাতেই থার্ড ব্র্যাকেট দিব, 3 তেও থার্ড ব্র্যাকেট 7 এও থার্ড ব্র্যাকেট, এটা হলো ক্লোজড ইন্টারভ্যাল। এরপরে আরেকটা বিষয় আছে, এখানে এই যে আর প্লাস আমি লিখলাম, এটার অর্থ হলো এই যে এখান থেকে এখান পর্যন্ত হলো আর প্লাস, অর্থাৎ বাস্তব সংখ্যার আকার ধনাত্মক অর্ধেক, মানে দুইটা অংশ, একটা হলো ঋণাত্মক আর একটা হলো ধনাত্মক। তো 0 থেকে ইনফিনিটি, এই 0 থেকে ইনফিনিটি বুঝাতে এটাকে আমরা বলি আর প্লাস 0 টু ইনফিনিটি। 0 তে থার্ড ব্র্যাকেট, ইনফিনিটির অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট। আর 0 থেকে ইনফিনিটির মধ্যে 0টা হলো সবচেয়ে ছোট, ইনফিনিটি হলো বড়, সবসময় আমরা ছোটটা আগে লিখবো, বড়টা তারপরে লিখবো। এরপর আসলে আর মাইনাস দ্বারা কি বোঝায়, আর মাইনাস দ্বারা বোঝায় তোমার এই অংশটা, আর মাইনাস মানে 0 থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত এই অংশটা হলো তোমার আর মাইনাস ইনফিনিটি থেকে 0, অর্থাৎ সবচেয়ে এই 0 থেকে মাইনাস ইনফিনিটির মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটাই হলো 0 আর সবচেয়ে ছোট সংখ্যাটা মাইনাস ইনফিনিটি। তো ছোটটা আমরা আগে লিখে যেন মাইনাস ইনফিনিটি 0 দিয়ে থার্ড ব্র্যাকেট দিলাম, এটা হলো আর মাইনাস, অর্থাৎ বাস্তব সংখ্যার ঋণাত্মক অংশটা, অর্থাৎ এটা হলো ধনাত্মক অর্ধেক, এটা হলো ধনাত্মক অংশ, এটা হলো ঋণাত্মক অংশ, আর দুইটা মিলেই আমাদের রিয়াল আর। তো আরকে বুঝাতে, মূল আরকে বুঝাতে আমরা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ব্যবহার করি। মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হলো আর 0 থেকে ইনফিনিটি হলো আর প্লাস, আর মাইনাস ইনফিনিটি থেকে 0 হলো আর মাইনাস। এ হলো আমাদের আজকের আলোচনা। তো তোমরা যদি এই বিষয় এই পর্যন্ত তোমরা ভালোভাবে ক্লিয়ার করো, তাহলে আমি আশা করি আমি পরের পর্বে ধীরে ধীরে তোমাদেরকে বেসিক লেভেল থেকে ডোমেন রেঞ্জ শেখানো শুরু করব, তারপরে আমরা পরীক্ষার উপযোগী করে ডোমেন রেঞ্জ শিখব। আশা করি তোমরা সেই অংশটা ভালোভাবে বোঝার জন্য এই অংশটা শিখে প্রস্তুতি গ্রহণ করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই লেকচারটি মনোযোগ দিয়ে উপলব্ধি করার জন্য এবং খাতায় লিখে প্র্যাকটিস করার জন্য। পরবর্তী আরো তোমার জন্য আরো ভালো কিছু অপেক্ষা করতেছে লেকচার 2-তে। অবশ্যই প্রথম লেকচারটা তুমি ভালোভাবে কমপ্লিট করে লেকচার 2 করবে সেই প্রত্যাশা নিয়ে এমটি বিল্লাল অনলাইন প্ল্যাটফর্মের পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের ক্লাস এখানে সমাপ্ত করতেছি।